বিকেল 5টা। সূর্যের তপ্ত হাওয়া কমে ধীরে ধীরে ঠান্ডা হাওয়া বইছে ধরণীতে। হস্টেলের সামনের বাগানে আমতলায় হাঁটু মুড়িয়ে বসে ফোনের দিকে নীরব হয়ে তাকিয়ে আছে স্পর্শী। এই মুহূর্তে পৃথিবীর সমস্ত মন খারাপেরা তাকে জেঁকে বসে আছে। কারোর সাথে কথা বলার জন্য ভেতরটা তুমুল ভাবে ছটপট করছে। রাতে দেরিতে ঘুমানোর জন্য সকালে বেশ দেরি করে উঠেছে সে। তাড়াহুড়ো করে খেয়ে ভার্সিটিতে দৌড়েছে। সারাদিন ভার্সিটির ক্লাস, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, সেখান থেকে হস্টেলে এসে গোসল করে খেয়ে দিয়ে বেশ ব্যস্ততম সময় পার করছে সে। কিন্তু বাদ সাধলো বিকেল বেলাতে। অনন্দা ওর বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছে। সারাদিন পরে এই একাকী বিকেলে নেতামশাই নামক স্বল্প আলাপের ব্যক্তিটা ভিতরটা বেশ কুড়ে কুড়ে খাচ্ছে। ইস, এ কেমন অনুভূতি! কত মানুষকে খোল খাওয়ানো স্পর্শী কিনা শেষ পর্যন্ত কারোর প্রেমে পিছলে পড়ে গিয়েছে। আচ্ছা, এই হঠাৎ অনুভূতি কি শুধু নেতামশাইয়ের সত্য জন্ম নেয়া অবহেলার জন্যই প্রকাশ পেয়েছে? ভাবতে পারল না স্পর্শী। ফোন হাতে কাঙ্ক্ষিত নাম্বারটিতে কল দিয়েই বসলো। রিং হচ্ছে। পার্টি অফিসে মিটিং চলছে। গোল টেবিলে সমস্ত বড় বড় নেতারা বৈঠকে বসে রয়েছেন। পরশ শিকদার তাদের মধ্যমণি। বেশ মনোযোগ সহকারে তারা প্রতিটা কথা শ্রবণ করছে। হঠাৎ ফোনের রিং বাজতেই বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করলো পাভেলের দিকে। অন্য সবাইও মনোযোগকে সামান্য সময়ের জন্য নষ্ট করে পাভেলের দিকে চাইল, কিন্তু পাভেল নীরব, নির্বিকার হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। নাম্বারটা স্পর্শিয়া নামে সেভ করা। এটা তো ভাইয়ের পার্সোনাল ফোন। এই নামে তো কোনো মেয়েকে সে চেনে বলে মনে হয় না, তাও আবার ভাইয়ের ফোনে তার নাম্বার সেভ করা। আশেপাশে কয়েকবার তাকিয়ে ফোনের স্ক্রিনটা পরশের সামনে ধরল। অবাক হয়ে তাকিয়ে রইল ফোন বাজতে থাকা স্পর্শিয়ার নাম্বারের দিকে। কাল এইভাবে ইগনোর করার পর থেকেই পরশ নিজেকে সামলে নিয়ে পুনরায় কাজে ব্যস্ত রেখেছে। আর যাই হোক, কারোর ওপর নিজের অনুভূতিকে চাপিয়ে দেওয়ার মতো কাপুরুষ সে নয়। সেজন্যই এখনো পর্যন্ত স্পর্শীকে ফোন তো দূরে থাক, একটা মেসেজও করেনি সে। এই মুহূর্তে ভেতরে ভেতরে একটা উত্তেজনা কাজ করছে পরশে। স্পর্শী তাকে নিজ থেকে ফোন করছে, তাহলে কি সে তাকে মিস করছিল? ভাবতেই ঠোঁটের মধ্যে সবার অগোচরে এক দুর্বোধ্য হাসির রেখা মিলল। আশেপাশে সবাই উদ্গ্রীব হয়ে পাশের দিকে তাকিয়ে আছে। আশেপাশে সবাই উদ্গ্রীব হয়ে পরশের দিকে তাকিয়ে রয়েছে। কিছুটা দোটানায় পড়ল সে। এই মুহূর্তে ফোন রিসিভ করে কথা বলাটা সঙ্গত হবে কিনা পরক্ষণেই মাথা চাড়া দিয়ে উঠল। সেই ঝাঁজ লবঙ্গবতী তাকে ফোন দিয়েছে। সে যে মারাত্মক রকমের ইগোওয়ালি। সামান্য একটু অনুভূতি টের পেয়েই হয়তো ফোন দিয়েছে। এখন যদি রিসিভ না করে, না জানি সারা জীবনের জন্য সিমটাই অফ করে ফেলে। সবার মাঝখানে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করলো পরশ। স্পিকার মুখের সামনে এনে গম্ভীর কণ্ঠে বলল, মিটিংয়ে আছি, 20 মিনিট পর কল করছি। সিম বন্ধ করার কথা মাথায়ও আনবে না। বলেই কলটা কেটে দিল। অবাকের শেষ পর্যায়ে এসে বাকহারা হয়ে গেল পাভেল। কিছু জিজ্ঞাসা করার আগেই পরশ চোখ রাঙানি দিয়ে চেয়ারে বসতে বলল। তারপর পুনরায় সবার মনোযোগ আকর্ষণ করে নিজের বক্তৃতা দিতে লাগলো। কিন্তু আর কতক্ষণ? 5 মিনিট কষ্ট করে কথা বলতেই হাঁসফাঁস করে উঠল। তার এই মুহূর্তে এই সব বোরিং কথাবার্তা বলতে একদমই ভালো লাগছে না। স্পর্শী তারা কথা শোনার খুব দরকার। পেটের মধ্যে কেমন যেন কিলবিল কিলবিল করছে। যদি স্পর্শের রাগ করে ফোন বন্ধ করে দেয়, না, এটা হওয়া উচিত নয়। তাড়াহুড়ো করে বিদায় দিল দলের সদস্যদের। পাভেলকে বলে নাস্তা করানোর জন্য পাঠিয়ে দিল তাদের সাথে। তারপর আরাম করে চেয়ারে গা এলিয়ে দিল। ফোনের দিকে তাকিয়ে হাঁসফাঁস করছে স্পর্শী। ইস, লোকটা না মিটিংয়ে ছিল, তার উচিত হয়নি ফোন দেওয়া। ধুর, কি ভাবলো? ভাবতে ভাবতেই ওপাশ থেকে ফোন আসলো পরশের। অবাক হয়ে তাকিয়ে রইল মিনিটের কাটার দিকে। সবে মাত্র 8 মিনিট হয়েছে। সে তো বলেছে আরো 20 মিনিট। ভাবতে ভাবতেই ফোনটা রিসিভ করলো। কানে নিতেই ওপাশ থেকে শান্ত কণ্ঠে ভেসে আসলো, তুমি যে কতটা ভয়ঙ্কর মেয়ে তা কি তুমি জানো? অবাক হয়ে ভ্রু কুঁচকে ফেললো স্পর্শী। সে ভয়ঙ্কর কেন? কি করেছে সে? কিছু বলার আগেই ওপাশ থেকে পরশ বলে উঠল, তোমার জন্য মিটিং ফিটিং সব ক্যান্সেল করে বসে আছি। মনে হচ্ছিল দলের সদস্যদের টেনে হিঁচড়ে বের করে দিই। জানো, পেটের মধ্যে কেমন খুসখুস খুসখুস করছিল তোমার সাথে কথা বলার জন্য। হেসে দিয়ে 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেললো স্পর্শী। সে কি লজ্জা পাচ্ছে?
হ্যাঁ, একটু হয়তো পাচ্ছে। তার সাথে কেউ কথা বলার জন্য এতটা উদগ্রীব হবে, ভাবতেই কেমন লাগছে। শান্ত কণ্ঠে বলল, নেতামশাই, ভালোবাসেন আমায়? নির্বাক হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল পরশ। আজ এতদিন পরেও স্পর্শী কিনা তাকে ভালোবাসে কিনা জিজ্ঞাসা করছে। রাগ লাগছে পরশের, দাঁত কিরমির করে বলে উঠল, কেন, এবার কি সাইনবোর্ডে লিখে গলায় ঝুলিয়ে ঘুরতে হবে? দমে গেল স্পর্শী, কিছুটা লজ্জাও পেল নিজের এমন প্রশ্নে, কিন্তু তার তো শুনতে ইচ্ছে করছে। নেতা মশাইয়ের মুখ থেকে। কিছুক্ষণ নীরব থেকে আবারও বলল, বলুন না। দেখুন, আপনি একদম খেয়ালই করবেন না, এতদিন যা ছিল সব বাদ। এবার নতুন করে বলুন, প্রেম করবেন আমার সাথে? পরশ নিঃশব্দে হাসলো। মেয়েরা পারেও বটে, ইচ্ছে করে বারবার কারোর মুখ থেকে নিজের নামে ভালোবাসার কথা, প্রশংসার কথা শুনতে মরিয়া হয়ে থাকে। বলল, হুম, প্রেম করতে তো চাচ্ছি না, বিয়ে করতে চাচ্ছি। করবে আমাকে বিয়ে? সাথে সাথেই ওপাশ থেকে তেরা কণ্ঠ ভেসে আসলো, এই, আপনি তো বিয়ে বিয়ে করে লাফাচ্ছেন কেন বলুন তো? হ্যাঁ, যাতে একসাথে ফাঁসাতে পারেন আমায়? এই, আপনি এর আগে আবার 2-4টা বিয়ে টিয়ে করে রাখেননি তো? বউ ছেড়ে চলে গেছে বুঝি, এখন আমাকে ফাঁসিয়ে দুম করে বিয়ে করে নিতে চাইছেন? কি ভেবেছেন, বিয়ের পর জানলে তখন কিছু করার থাকবে না, তাই তো? শুনুন স্পর্শী, অত বোকা নয় কিন্তু। আগে আপনার সাথে কদিন প্রেম করব, আপনার ফুল বায়োডাটা জানবো, দেন বিয়ে টিয়ে। ভ্যাবা চাকা খেয়ে গেল পরশ। এই মেয়ে কত দূর পর্যন্ত ভেবে নিয়েছে। ওহ মাই গড! অবাক হওয়া কণ্ঠে বলে উঠল, আমাকে দেখে কি তোমার বিবাহিত ছেলেদের মতো মনে হয়? চেঁচিয়ে উঠল স্পর্শী, বলল, এই, আপনি আমার সম্পর্কে কি ভাবেন বলুন তো? আমি ওইসব মেয়েদের মতো নাকি, যে কোনো ছেলেকে দেখেই বলতে পারবো সে বিবাহিত কিনা? পুনরায় হতভম্ব হয়ে গেল পরশ। সে কি বলে আর এই মেয়ে কি বোঝে? নিজেকে সংযত করে বলল, পর্ষিয়া, আমি বলতে চাইছিলাম প্রেম তো বিয়ের পরেও করা যায়, তাই না? আমি একজন নেতা মানুষ, আমার কি আর সেই বয়স আছে? আর তুমিও তো ছোট নও। কেন কেন, আমার প্রেম করার বয়স নেই? এখন আমাকে বুড়ি বুড়ি লাগছে? হ্যাঁ, প্রেম করতে হলে তো কোচি মেয়ে লাগবে। তো আমার কাছে আসছেন কেন? যান, কোচি মেয়ের কাছে যান, অভাব পড়বে না। আমাকে আর একদম ফোন দেবেন না, অসভ্য লোক একটা। আর স্পর্শিয়া, ফোনটা কাটবে না। আরে আমি তো সেটা বলিনি, তুমিই ভুল ভাবছো। আচ্ছা আচ্ছা, করব, প্রেমটাই আগে করব। আগে প্রেম করব, তারপর বিয়ে। ওকে বেশ উত্তেজিত হয়ে বলল পরশ। স্পর্শী দাঁত কেলিয়ে হেসে বলল, তারপর কণ্ঠে গম্ভীরতা এনে বলল, দেখা করুন। কি, কবে? কালকে দেখা করুন। এই না না প্লিজ, ঢাকা যেতে গেলে প্রায় 5-6 ঘন্টা লস হয়ে যাবে। আমি 4-5 দিন পরে এমনিতেও আসবো, তখন দেখা করে নেব। এখন পার্টির কাজে আমি খুবই বিজি আছি। ওকে, তাহলে আপনি ওটা নিয়েই থাকুন। এমনিতেও নেতা ফেতা তারা প্রেম টেম হয় না। রাখছি। থাপড়ে গাল লাল করে দেবো বেয়াদব মেয়ে। আসছি, কাল বিকেলের দিকে আসলে হবে? দাঁত কিরমির করে বলল পরশ। স্পর্শী হেসে দিয়ে বলল, শুধু চলবে না নেতামশাই, দৌড়াবে। রাখছি, বাই। তারপর ওপাশের কোনো কথা না শুনেই ফোনটা কেটে দিল স্পর্শী। দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে হেসে দিল। তারপর মুখে বলল, নেতামশাই, খুব শখ না স্পর্শীর সাথে প্রেম করার? তোমার প্রেমের পিনটি চটকিয়ে দেব, এমন চালান চালাবো না, নেতাগিরিটাই ছুটিয়ে দেব একদম। দলের অন্যান্য সদস্যদের কোনো মতে খাইয়ে বিদায় করে পুনরায় অফিসের দিকে ছুটল পাভেল। তার মনের ভেতর তো এখন স্পর্শিয়া নামটা দাবানলের মধ্যে দাও দাও করছে। কে এই মেয়ে, যার নাম্বার কিনা তার ভাইয়ের পার্সোনাল ফোনে ঠাঁই পেয়েছে? দরজার সামনে আসতেই পরশকে ফোনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে দেখে পেটে মোচড় দিল পাভেলের। নির্ঘাত তার ভাই প্রেমে পড়েছে, অথচ সেই জানে না। মুখটাকে ইনোসেন্ট ভাবে শো করে পরশের সামনে চেয়ারটাতে বসলো সে। এই স্পর্শিয়াটা কে ভাই? পরশ চমকালো না। পাভেল যে তাকে আজ এই ব্যাপারে সারাক্ষণ জ্বালাবে সেই ব্যাপারে সে নিশ্চিত ছিল। মুখটাকে গম্ভীর করে বলল, একটা মেয়ে। সাময়িক সময়ের জন্য পেট উকড়ে একটা বিচ্ছিরি কথা বের হতে এলো।
কিন্তু নেতারূপী বড় ভাইয়ের সামনে কথাটা গিলে নিল। স্পর্শিয়া যে কোনো একটা মেয়ের নাম সেটা তো জন্মের আগে জানি। মুখ থমথমে করে বলল, মেয়েটা কে? তুই কি প্রেম করছিস? না, আপাতত বিয়ে করতে চাইছি, সফল হলে জানাবো। খবরদার, বাড়ির কেউ যদি টু শব্দটাও না জানে। জানলে কিন্তু খুব পস্তাবি। সময় হলে আমি নিজেই জানাবো। বলেই চেয়ার ছেড়ে উঠল। পাভেল ছুটে গিয়ে ভাইয়ের হাত ধরে বসলো। বলল, আচ্ছা বলবো না, অন্তত ছবিটা দেখাও, একটু চোখ জোড়ার শান্তি করি। পরস্পর কুচকে তাকালো। বলল, আমার কাছে কোনো ছবি নেই, এখন সর এখান থেকে। আর ছবি দেখানোর কোনো প্রয়োজনও নেই, তুই চিনিস ওকে। লাফিয়ে উঠল পাভেল। উত্তেজনাকে চাপিয়ে রেখে কোনো মতে বলল, কে কে? আমি দেখেছি? দেখতে কেমন? বিরক্তিকর শব্দ উচ্চারণ করলো পরশ। বলল, ওই বাবুর আম্মু নির্বাচনের দিন যে মেসেজ দিয়েছিল, যাকে নবীনগড়ের সামনে বসে থাপ্পড় মেরেছিলাম। দুম করে চেয়ারের উপর বসে পড়ল পাভেল। মাথায় হাত দিয়ে পরশের দিকে তাকিয়ে পড়ল। তার মানে ওই মেসেজ ভুল ছিল না? আগে থেকেই তোর রিলেশন ছিল ওই মেয়ের সাথে? এমনকি তোদের বাচ্চা হবে? কি করে পারলে তুই আমাদেরকে ঠকাতে? জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে পড়ল। ভাই, কি করে সামলাস ওকে? সাথে সাথেই ধুম করে পিঠের উপর কিল বসিয়ে দিল পরশ। পাভেল ছুটে অফিসের বাইরে যেতে যেতে বলল, আজকে বাসায় আসিস, তোর জন্য বিরাট জনসভা বসাচ্ছি, প্রতারক একটা। থমথমে শিকদার মহল। বসার রুমে গোল হয়ে সবাই বসে আছে। মহিউদ্দিন শিকদার, তার পাশেই বসা ছোট ভাই আলতাফ শিকদার, অন্য পাশে প্রেমা এবং ফোন স্ক্রল করতে থাকা পাভেলকে দেখা যাচ্ছে। সোফার পাশেই থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে পিয়াসা এবং রোমানা শিকদার। পরশ ত্রস্ত পায়ে বাড়ির মধ্যে ঢুকলো। সবাইকে বসা থাকতে দেখে সাময়িকভাবে দাঁড়িয়ে পড়ল। ঘটনাটা কতদূর করিয়েছে সে ব্যাপারে সে নিশ্চিত। দীর্ঘ শ্বাস ফেলে হেঁটে সিঁড়ির কাছে গেল। আলতাফ শিকদার মুখ খুলতেই পরশ বলল, 10টা মিনিট সময় দাও চাচ্চু, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, সবটা বলবো, একটু অপেক্ষা করো। ডুকরে মুখের উপর আঁচল দিয়ে কেঁদে উঠলেন পিয়াসা। সবটা বলবো মানে নিশ্চয়ই পাভেলের কথাই ঠিক। হায় আল্লাহ, কোন রাক্ষসীর কবলে পড়লো তার ছেলেটা। মহিউদ্দিন শিকদার শান্ত চোখে পিয়াসার দিকে তাকালেন, তারপর চুপ করে বসার ইশারা দিলেন। পিয়াসা শুনল না। ছোটবেলা থেকে মেয়ে মানুষের থেকে দূরে থাকা তার রসকসহীন ছেলেটা কিনা বিয়ে করেছে? কি করে সম্ভব এটা? শান্ত ভঙ্গিতে সিঁড়ি দিয়ে নামলো পরশ। আসন্ন বোম ব্লাস্ট হওয়া সম্পর্কে জ্ঞাত সে। তারপরেও কিছু না জানার ভান করে সোফায় বসে বলল, এখন বলো। টইটুম্বর হওয়া চোখ নিয়ে ছেলের দিকে তাকালেন, ঝড়ের গতিতে বললেন, মেয়েটা কে? কবে বিয়ে করেছিস? এমপি হয়েছিস বলে আমাদের কি সামান্য মূল্যটুকুও দিবি না? যা খুশি তাই করে বেড়াবি? কটমট চোখে পাভেলের দিকে তাকালো পরশ। ফোন থেকে চোখ সরিয়ে নিজের পিঠে হাত বুলিয়ে দাঁত কেলিয়ে চাইলো পাভেলের দিকে। উদ্দেশ্য তখনকার কিল মারাটা যে পরশের অনুচিত হয়েছে সেটাই বোঝাতে চেয়েছে। পরশ দীর্ঘশ্বাস ছাড়ল, মায়ের দিকে তাকিয়ে বলল, সেরকম কিছু নয় মা। আশ্চর্য, আমি বিয়ে করতে চাইলে তোমাদের লুকিয়ে কেন সামনে দাঁড়িয়ে করলেও কারোর ক্ষমতা নেই আমাকে আটকানোর। তাহলে পাভেল বলল, স্পর্শিয়া নামে কোন মেয়েকে তুই বিয়ে করেছিস? পিয়াসা দ্রুত বেগে কথাটা বলল। পুনরায় পাভেলের দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো পরশ। পাভেল এবার বেশ একটু নড়ে চড়ে বসলো। পরশ মাকে বলল, বিয়ের জন্য এতদিন লাফাচ্ছিলে, সেই জন্যই মেয়ে দেখতে নেমেছি। তাই বলে তোমরা রোজ রোজ আমাকে কাঠগড়ায় বসাবে? ধুর, সব বাদ। আমার এমনিতেও কাজের অভাব নেই, তার উপর বাড়তি ঝামেলা। খানিকটা নরম হলো পিয়াসা। বাদ বাকি সবাই নিশ্চুপ হয়ে তাদের কথা শুনছে। পরশের উদ্দেশ্যে বলল, মেয়েটা কে বাবা? তোর ফোনে নাকি ও ফোন দেয়? মেয়েটাকে আগে আমি একটু বুঝি, চিনি, তারপরে তোমাদের জানাবো। ভালো লাগলে কথা আগাবো, নইলে ওখানেই শেষ। আশা করি আমাকে আর জ্বালাবে না। খিদে পেয়েছে। দ্রুত বেগে মাথা দুদিকে নাড়িয়ে না বলল পিয়াসা। মুখে বলল, আচ্ছা আচ্ছা, কিচ্ছু বলবো না, কিন্তু যা করবি একটু তাড়াতাড়ি করবি। বলে রোমানাকে নিয়ে রান্নাঘরে গেল খাবার বাড়তে। মহিউদ্দিন ও সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা ধরল। পরশের চাচা একজনই, তবে তারা একসাথে নয়, বরং পাশাপাশি বাড়িতে থাকে।
কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেই এক হয় তারা। বাবা যেতেই পরশের দিকে তাকিয়ে দাঁত কেলালো পাভেল। বলল, আমি কিন্তু বাড়িতে বলিনি যে তোর বাবুর আম্মুর বাবুও আছে। অতটাও পেট পাতলা ভাবিস না আমাকে। পরশ ভাইয়ের দিকে তাকালো, তারপর বলল, ভীষণ দয়াবান আপনি। দয়া করে একদম উদ্ধার করে ফেলেছেন আমায়। রাতের খাবার শেষে কটকট পায়ে রুমে ঢুকতেই দ্রুত বেগে খাটে এসে বসলো পাভেল। মুখে তার রাজ্যের চিন্তাভার। বিষয়ে ঋষিয়ে ঋষিয়ে পরশের উদ্দেশ্যে বলল, ভাই, তুই কি সত্যিই বাবুর আম্মুকে বিয়ে করছিস? না মানে, আমি বলছি না যে সে খারাপ, কিন্তু দেখ, যে মেয়ে সামান্য মেসেজ দিয়ে প্রেম করতে পারে সে চেনা ছেলেদের কাছে আরো ক্লোজ। মানে আমি বলতে চাইছি, ওই মেয়ে আরো 10-20টা প্রেম নিশ্চয় করে। আমি নিশ্চিত তুই এই ধরনের মেয়ের ফাঁদে পড়লি। ভ্রু কুঁচকে পাভেলের দিকে তাকালো পরশ। পরবর্তীতে চিন্তার রেখা তার কপালে ফুটে উঠল। পাভেলের কথা একদম ফেলে দেওয়ার মতো নয়। পরক্ষণেই মস্তিষ্কে এলো, সে যে একজন এমপি সেটা জানার পরেও স্পর্শীকে কত কাঠখড় পুড়িয়ে রাজি করেছে। তার মানে এই ধরনের লোভ তার মধ্যে নেই। আর যার মধ্যে লোভ নেই সে এরকম ছেলেদের সাথে ফালতু সম্পর্কে জড়াতেই পারে না। মুখে বলল, এরকম কিছুই না, ও এমন মেয়ে নয়। তেতে উঠল পাভেল। বলল, হে হে, মাত্র এই কটা দিনেই তুই সব জেনে বসে আছিস নাকি? দাঁড়া, একটু ওয়েট কর, সিমটা ভরি, তারপরেই তোর সব ভাবনা ধূলিসাৎ করে দেব। ভ্রু কুচকে পরশ বলল, কি করবি তুই? বেশ আয়েস করে বসলো পাভেল। বলল, দেখ, আমি আননোন নাম্বার থেকে তোর বাবুর আম্মুকে ফোন দিয়ে প্রেমিকের মতো কথা বলবো। ওর যদি তেমন কোনো প্রেমিক না থাকে তাহলে তো শুরুতেই আমাকে রিফিউজ করে দেবে। তোর কি মনে হয়, আদৌ সফল হবি? অবভিয়াসলি সফল হব না মানে? তুই খালি দেখ, তোর বাবুর আম্মুর সাথে তোর সামনেই ঘন্টার পর ঘন্টা প্রেম করে যাব। দে নাম্বারটা দে। পরশ নাম্বারটা দিল। যতই বিশ্বাস করতে চাক না কেন মনের মধ্যে একটা খচখচানি থেকেই যায়। পাভেল সিম অন করে স্পর্শিয়ার নাম্বারে কল দিল। পরশ মন প্রাণ দিয়ে চাইছে যাতে অচেনা নাম্বারে কল স্পর্শী না ধরুক, কিন্তু তাকে হতাশ করে প্রথমবার রিং পড়তে রিসিভ হলো কলটা। সাময়িকভাবে বুকে ধাক্কা খেলো পরশ। আর পাভেল, সে তো ভ্রু নাচিয়ে ভাইয়ের মজা ওড়াচ্ছে। ফোনটা লাউড স্পিকারে দিয়ে পাভেলের মধুর কণ্ঠে স্পর্শীর উদ্দেশ্যে বলল, হে বেবি, কি করছো? স্পর্শী থমকালো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নাম্বারটা একবার দেখলো, বার কয়েক পলক ঝাপটা দিয়ে ভাবলো, এই আবার কোথা থেকে টপকালো। স্পর্শীর নীরবতা পেয়ে পুনরায় পাভেল বলল, কি হলো, কথা বলছো না কেন বেবি? চশমাটা আঙুল দিয়ে ঠেলে ফোনটা কাঁধ দিয়ে চেপে ধরে পুনরায় অ্যাসাইনমেন্ট লিখতে শুরু করলো স্পর্শী। ফোনের আগন্তুকের উদ্দেশ্যে বলল, জি আব্বা, পড়তে বসেছি। আপনার শরীর ভালো? স্পর্শী চিন্তায় চিন্তিত হয়ে সবে মাত্র পানি মুখে দিয়েছিল পরশ। ওপাশ থেকে এমন উত্তর শুনে কাশি উঠে গেল। গড়গড় করে সমস্ত পানি গিয়ে পড়ল পাভেলের গায়ের উপর। পাভেল সাময়িকভাবে হতভম্ব হয়ে গিয়েছে। পরশের দিকে তাকিয়ে পুনরায় জিভ ভিজিয়ে বলল, এইসব কি কথা বলছো বেবি? আব্বা, আপনার কাশি কমেছে? ওষুধ খাইছিলেন? স্পর্শী অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে শান্ত স্বরে পড়ল। পাভেল ঝটপট করে সরি, রং নাম্বার বলেই ফোনটা কেটে দিল। সামনে তাকিয়ে দেখলো পরশ দম ফাটানো হাসিতে মেতে উঠেছে। ঠোঁট দুটোকে উঁচু করে আফসোসের সুরে পরশ পাভেলকে বলল, আমার শ্বশুর হওয়ার এত শখ তোর, হ্যাঁ? পাভেল কিছু বলল না, থমথম করতে করতে বেরিয়ে গেল রুম থেকে। পুনরায় দরজা ঠেলে ভিতর দিকে উঁকি দিয়ে বলল, একেবারে সব পরীক্ষা হয়ে যায় না, আবার করব ফোন। দেখিস, আমি প্রমাণ করেই ছাড়বো। বাবুর আম্মুর অনেকগুলো বাবুর বাবা আছে, তুই শুধু দেখতে থাক। অনন্তা কান থেকে হেডফোন খুলল। প্রেম করছিল সে, কিন্তু স্পর্শীর কথার আওয়াজে বিরক্ত নিয়ে হেডফোন খুলতে বাধ্য হলো। তারপর তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এত আব্বা আব্বা করছিস কেন? তোর আবার আব্বা জন্মালো কোথা থেকে? স্পর্শী হতাশ দৃষ্টিতে অনন্দার দিকে তাকিয়ে বলল, কে জানে কোথা থেকে টুপ করে পড়লো, ফোন দিয়েই বেবি বেবি করছে। ভাবলাম এত মধুর কণ্ঠে বেবি বেবি ডাকছে, নিশ্চয়ই বেচারার বাচ্চাহীন বাচ্চা খোঁজাখুঁজি করছে একটা পুরুষ।
তাই ভাবলাম আব্বা ডেকে একটু মনটাকে শান্ত করি। তা বেটা আব্বা ডাক শুনেই ফোনটা রং নাম্বার বলে কেটে দিল। তুই পারিসও বটে, আল্লাহ তোকে কি দিয়ে বানাইছে কে জানে। অনন্দা পুনরায় হেডফোন কানে দিতে দিতে বলল, রাত 11টা। ছাদের এক কার্নিশে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বসে আছে পাপেল। দৃষ্টি তার এলোমেলো, মন তার বিচ্ছিন্ন। এই যে সারাদিন আমোদ প্রমোদ হাসি মজায় মেতে থাকা পাবেলেরও মন খারাপ হয়। তারও মন কিছু নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষিত হতে থাকে, কিন্তু সে নিরুপায়। যেগুলো পাওয়ার অধিকার তার নেই, সেগুলো নিয়ে ভাবা নিতান্তই বোকামি। ভুলে থাকতে চায় সেই সব। ফোনের টোনের আওয়াজ পেতেই স্ক্রিনের দিকে তাকালো। কাঙ্ক্ষিত নাম্বার থেকে কলটা এসেছে। পাবেল হাসলো। মেয়েটা এত বোকা কেন? এত অপমান করার পরেও পিছু ছাড়ছে না, অথচ তার সাথে কথা না বললে দম বন্ধ হয়ে যায় পাবেলের। রিসিভ করে কানে তুললো ফোন। ওপাশ থেকে ভেসে আসলো আরশির মিষ্টি আওয়াজ, পাবেল ভাই। আপনি আমাকে একটু ফোনও দিতে পারেন না? আমি কি এতটাই ফেল না? যখন আমি নিজ থেকে ফোন দিই তখন তো আবার ধরেনও না, আর ধরলেও কথা বলেন না। পাবেল ভাই, আমি কি দেখতে খুব খারাপ? পাবেল হাসলো। সে জানে পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে এটা। শ্যামবরণ মুখ, খানিতে অজস্র মায়া ল্যাপটানো। এই অষ্টাদশী যে আরো বছর খানেক আগেই কাবু করে ফেলেছে তাকে। তার ওই পলক ঝাপটানো প্রতিটা কথাবার্তায় যে তার হৃদয়ে ফাল মেরে ওফার ওফর করে দেয়। মুখে বলল, এত রাতে এইসব ঢং করার জন্য ফোন দিচ্ছ? সামনে না পরীক্ষা? এমনিতেও তো ফেলটুস। এরপরে এইচএসসিতে ফেল করে তো বিয়েই করবে না কেউ। তখন সব দোষ আমার উপরে সেই পড়বে, তাই না? নাক সিটকালো আরশি। সব কিছুতে পড়াশোনা টানে এই লোকটা, অথচ নিজেও যে খুব একটা ভালো স্টুডেন্ট ছিল তা কিন্তু নয়। নেহাত আরশি তাকে ভালোবাসে, তাই লেখাপড়াটা টেনে কথা বলে না। মুখে বলল, তাহলে আপনি বিয়ে করেন। হাসলো পাপেল, কণ্ঠে গম্ভীরতা এনে বলল, আরশি, তুমি এত অবুঝ কেন? দেখো, নিজের আবেগটা কমাও। আমি জানি কষ্ট হবে, কিন্তু তাও চেষ্টা করো। দেখো, তুমি একবার বাস্তবতা নিয়ে ভাবো। কোনো দিন তোমার ভাই এই সম্পর্কে মানবে না, আর না তো আমি চাইবো আমার ভাইকে কষ্ট দিতে। আমি চাই না ভাই জানুক তারই শত্রুর বোনের সাথে আমার কোনো সম্পর্ক আছে। হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু কষ্ট পাবে। তুমি আমাকে এরপর আর কখনো ফোন দিবে না। কেঁদে দিল আরশি। বলল, আমার নাম্বার তো ব্লকে রাখতে পারেন, রাখছেন না কেন? মুখে বারবার বলছেন কেন ফোন না দিতে? পাবেল কেটে দিল ফোন। পাবেল তো পারবে না। সে মুখে যতই বলুক, দিন শেষে ওই বোকা বোকা কণ্ঠটা না শুনলে তার ঘুমও আসে না। বুক চেড়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। সকাল 10টা। পরশ তাড়াহুড়ো করে বাড়িতে ঢুকলো। পার্টির যাবতীয় কাজ পাবেলকে বুঝিয়ে দিয়ে এসেছে। সেই আজকে হ্যান্ডেল করবে সবকিছু। দ্রুত বেগে গোসল করতে ঢুকলো। গোসল করে সামান্য খেয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। এই প্রথম কোনো কাজ ছাড়াই ঢাকায় আসছে সে, তাও আবার কোনো মেয়ের কথায়। নিজের উপরেই মাঝে মধ্যে বিশ্বাস হারিয়ে ফেলে পরশ। কোনো মেয়ে কিনা তাকে কন্ট্রোল করছে। বিকাল 3টা। জাবির ক্যাম্পাস কখনো শূন্য থাকে না। অসংখ্য ছাত্রছাত্রীর আনাগোনা থাকে সেখানে। পরশ গাড়ি নিয়ে গেটের ভিতর ঢুকলো। আজকে একটা গাড়ি এনেছে। গাড়িতে সামনে 2জন বডিগার্ড ছাড়া আর কাউকে আনেনি সে। এদেরকেও আনতে চাইছিল না, কিন্তু পাবেলের জোরের কারণে বাধ্য হয়ে নিয়ে এসেছে। কি কপাল তার, বডিগার্ড নিয়ে এসেছে প্রেম করতে। নিজের উপরই হাসলো পরশ। গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে গণিত ও পরিসংখ্যান বিভাগের সামনে বড় রাস্তায় গেল। বডিগার্ডদের গাড়ির ভেতরে থাকার হুকুম দিয়েছে সে। পকেট থেকে ফোন বের করে স্পর্শীর নাম্বারে ফোন দিল। 1 বার, 2 বার, 3 বার, এমন করে 14 বার ফোন দিল পরশ। রিং হচ্ছে কিন্তু ফোন ধরছে না। বিরক্তিতে মুখমণ্ডল কোঁচকে ফেলল। এই স্পর্শী, ওঠ। আরে এই, তোর নেতামশাই ফোন দিয়েছে, এই ওঠ। আর মোড়া ভেঙে উঠল স্পর্শী। পরক্ষণেই আবার শুয়ে পড়ল। বলল, এখন কথা বলতে পারবো না, ভীষণ ঘুম পাচ্ছে। আরে এই নিয়ে 15 বার ফোন করছে, নিশ্চয়ই আর্জেন্ট, ফোনটা ধর। নাক মুখ কুঁচকে উঠল। ফোন হাতে রিসিভ করে ঝাঁঝালো কণ্ঠে বলল, এই, আপনার কি কোনো কমন সেন্স নেই? হ্যাঁ, দেখছেন ফোন ধরছি না, তার মানে নিশ্চয়ই বিজি আছি। পরে কথা বলবো, ঘুমাচ্ছি আমি।
থাপড়ে গালটা লাল করে দেবো বেয়াদ্দপ মেয়ে। সারাটা দিন জার্নি করে এসেছি আর এখন এইসব বলছো? তোমার ঘুম ছুটিয়ে দেবো আমি। 10 মিনিটের মধ্যে শহীদ মিনারের সামনে এসো, আমি অপেক্ষা করছি। নেতামশাই এখানে? ভাবতেই হতভম্ব হয়ে গেল স্পর্শী। পরক্ষণেই মনে পড়ল সে কালকে আসতে বলেছে। ইস, মাথা থেকে একদমই বের হয়ে গিয়েছিল ব্যাপারটা। নেতামশাই তার এক কথায় দেখা করতে এসেছে, ভাবতেই মন আনন্দে নেচে উঠল। তার কথাকে প্রায়োরিটি দিয়ে একজন সংসদ সদস্য নাকানি চোবানি খেতে খেতে জাবির ক্যাম্পাসে এসেছে ভাবতেই অনন্দাকে ধরে ঘুরে নাচতে লাগলো। পুনরায় কানের কাছে ফোনটা নিয়ে বলল, নেতামশাই মাত্র 15 মিনিট দিন, 10 মিনিটে রেডি হব, 5 মিনিটে চলে আসবো, ওকে? পরশ কতক্ষণ গম্ভীর থেকে উত্তর দিল, আসো। একা একা পুরো ক্যাম্পাসে হাঁটছিল পরশ। হাঁটতে হাঁটতে শহীদ মিনারের সামনে এলো। প্রায় 3:30 বাজে। 4টের দিকে লোকজনের আনাগোনা ধীরে ধীরে বাড়ছে। কতক্ষণ পর পর বিরক্তি নিয়ে ঘড়ি দেখছে পরশ। আজকে কালো জিন্সের সাথে সাদা পাঞ্জাবি পরে এসেছে। বরাবরই পরশ জিন্স পরে, পাঞ্জাবির সাথে আজ অব্দি কখনো পায়জামা পরেনি। পায়জামা শব্দটা মাথায় এলেই কেমন মেয়ে মেয়ে লাগে পরশের, ভীষণ অস্বস্তি হয়। বিরক্তি নিয়ে আবারও ঘড়ি দেখলো পরশ। কপাল সোজা হয়ে মুগ্ধতায় ছেয়ে যেতে লাগলো। সামনে স্পর্শী দাঁড়ালো। নীল রঙের শাড়ি পরে আছে সে, ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক আর চোখে কাজল। ব্যাস, আর কোনো সাজ নেই। পরশ মুগ্ধতা নিয়ে আর একটু সামনে আগালো। খেয়াল করে দেখলো স্পর্শীর হাতেও নীল রঙের চুড়ি। স্পর্শী এবার অস্বস্তিতে পড়ল। যতটা সাহস নিয়ে শাড়ি পরেছিল ঠিক ততটাই লজ্জা লাগছে তার। জীবনে কখনো কোনো ছেলের সামনে নিজেকে আবেদনময়ী সাজানোর চেষ্টা করেনি। লজ্জায় ঘুরে অন্যদিকে তাকালো। সাথে সাথে পরবর্তী ঝটকাটা খেলো পরশ।